হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ভিডিও কি কমিউনিকেশন সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেমে আমরা কি করব এমসিকিউ, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং এই মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো কমিউনিকেশন সিস্টেম থেকে আসে, সেগুলো বিশেষ করে আমাদের থাকে টেক্সচুয়াল থাকে। হুম, যেমন কোন ওয়েবস বেশি বা কোন টেকনিক ইউজ করা হয় কমিউনিকেশনে, বা টাইপ অফ কমিউনিকেশন, এরকম টাইপের কিছু প্রশ্ন থাকে আমাদের। এবং এই যে রেঞ্জের আমাদের ভিডিওগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের কম্পিটিটিভ এক্সাম হয় বা চাকরির পরীক্ষা হয়, বা বিভিন্ন এন্ট্রান্স যে পরীক্ষা আমাদের, সে তোমার নিট হোক বা জয়েন্ট হোক, সেই পরীক্ষাগুলোর জন্য আমরা এই টাইপের ভিডিওগুলো বানানো হচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা বা এক কথায় যদি বলতে হয়, যেসব পরীক্ষা এমসিকিউ লেভেলে হয় বা এমসিকিউ কে বেস করে হয়, সেই সমস্ত পরীক্ষার জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করছি। ওকে, তো আজকে আমরা কি পড়বো? কমিউনিকেশন সিস্টেম বা বাংলায় যেটা বলে আমরা যোগাযোগ ব্যবস্থা। দেখো, এখান থেকে যদি আমাদেরকে সমস্ত প্রশ্নগুলো বা যে ধরনের প্রশ্ন আসে সেগুলো যদি অ্যান্সার দিতে হয়, তাহলে এই কমিউনিকেশন সিস্টেম এর যে ব্যবস্থাপনা বা এর যে টেকনিক বা এর যে ডিভাইস, এগুলো সম্বন্ধে আমাদেরকে একটু ওয়াকিবহল হতে হবে। হুম, বা সেগুলো সম্বন্ধে আমাদের একটু সম্যক যে ধারণা, সে ধারণা কিন্তু আগে নিতে হবে। ওকে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা, এটা শুধু যে বর্তমানে যে আমরা দাঁড়িয়ে আছি, বর্তমানের এটা আমাদের টপিক বা সমস্যা বা যাই বলো না কেন, টেকনিক নয়। এটা কিন্তু একবারে আধুনিক যুগ থেকে এই টেকনোলজি কিন্তু চলে আসছে। কিন্তু তখন যে টেকনোলজি খুব লো লেভেলের ছিল। চিঠি লিখে পায়রার গলায় বেঁধে ঝুলিয়ে দিয়ে পাঠিয়ে দেবে, ব্যাস হয়ে গেল কমিউনিকেশন। বা অনেক মানুষ আছে যারা হয়তো তখন কিছুই ছিল না, যানবাহন, পায়ে হেঁটে যোগাযোগ করেছে, অর্থাৎ কমিউনিকেশন করেছে। কিন্তু এখন আমরা পায়ে হেঁটে তো দূরের কথা, সাইকেল তো দূরের কথা, এখন ফোর হুইলার, এরোপ্লেন, এইগুলো তো আছেই। তাছাড়া আমরা যদি ডিজিটাল কমিউনিকেশন দেখি, হ্যাঁ, মোবাইল ফোন কথা বলার জন্য, চিঠি ভেজার জন্য আছে হোয়াটসঅ্যাপ, বা আছে আমাদের ইমেল, ফ্যাক্স, সমস্ত কিছু দেখো সবগুলো মডার্নাইজেশন হয়ে গেছে। তো আমরা কোন লেভেলটা পড়বো? আমরা পড়বো ডিজিটাল। অ্যানালগের কিছু পার্ট আছে আর ডিজিটালের কিছু পার্ট আছে এখানে। আমরা পড়বো সমস্তগুলোই হচ্ছে মডার্ন কমিউনিকেশন সিস্টেমটাই পড়বো। আছে, যোগাযোগ ব্যবস্থা মডার্নটা পড়বো আমরা। তো দেখো, কমিউনিকেশন সিস্টেমের ফার্স্ট যেটা দরকার হয় আমাদের, সেটা হচ্ছে আমরা যে কমিউনিকেশন গুলোর কথা বললাম, মোবাইল ফোন কমিউনিকেশন, মানে যেটা কথা বলছি আমরা, বা ইমেল কমিউনিকেশন, চিঠি পাঠাচ্ছি বা ফ্যাক্স, এগুলো একটা ওয়েবের মধ্য দিয়ে ট্রান্সমিটেড হয় বা বিস্তার লাভ করে। মানে এখানে মাধ্যমকে, এখানে মাধ্যম হচ্ছে ওয়েব, তরঙ্গ। এবং সেই তরঙ্গটা হচ্ছে ইএম তরঙ্গ। মনে রাখবে কি, ইএম তরঙ্গ, ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর মধ্য দিয়ে ট্রান্সমিটেড হয়। এখন দেখো, আগের বিভিন্ন মাধ্যম ছিল, সেগুলো তার বিশেষ আসছি না। ওয়েবের মিডিয়ামটা দেখো, তুমি ধরো তুমি কোনো একটা চিঠি পাঠাবে। তো এই চিঠিটা দেখো, হয় ফটো হিসাবে পাঠাতে হবে তোমাকে। হুম, ফটো হিসাব, ভালো করে মন দিয়ে শুনো। ধরো একটা আমরা চিঠি লিখলাম, খাতায় লিখলাম, সেটাকে স্ক্যান করলাম বা ছবি তুললাম। যদি ছবি তোলা হয়, সেই ছবিটা আমরা মাধ্যমে ধরো পাঠাচ্ছি, এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠাচ্ছি। তাহলে একটা মোবাইলে ফোনের যে ছবিটা, সেই ছবিটাকে প্রথমে আমাদেরকে সিগন্যালে কনভার্ট করতে হবে। কি সিগন্যালে? না, ইলেকট্রিক্যাল সিগন্যালে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা যখন ট্রান্সমিটেড হবে, তখন তাকে আবার ইএম ওয়েভে কনভার্ট করতে হবে। ইএম ওয়েভে কনভার্ট করলে তবেই সেটা ওই টাওয়ারের মধ্যে ট্রান্সমিটেড হয়ে অন্য মোবাইলে ঢুকবে, এবং সেই মোবাইল থেকে তাকে আবার ডিটেকশন করতে হবে। মানে ইএম ওয়েভটাকে বাদ দিয়ে সিগন্যালটাকে মোবাইলে ঢোকাতে হবে। সেই সিগন্যালটাকে আবার মোবাইল প্রসেস করবে, মোবাইল প্রসেস করে সেই ছবিটা তোমাকে দেখাবে।
সেম যদি আমরা পিডিএফ ফাইল পাঠাই তাও সেম একই প্রসেস, সেই পিডিএফ ফাইলকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করবে, তার উপরে পাঠাবে। তো সেগুলো মডুলেশন এবং ডিমডুলেশনের চ্যাপ্টারে আমরা আসবো ইন ডিটেলস, মানে এর পরের ভিডিওতে কিভাবে এই ধরনের টেকনিকগুলো করা আছে। তাহলে আমরা যে ওয়েভটা ব্যবহার করছি তার নাম কি ইএম ওয়েভ। এবং নিশ্চয়ই তোমরা শুনেছো যে ইএম ওয়েভের কতগুলো রেঞ্জ আছে বা স্পেকট্রাম আছে ইএম ওয়েভের। যেমন আমরা যদি ভিজিবল লাইটের ক্ষেত্রে বলি, যেগুলো দৃশ্যমান আলো, তার যেমন নীল লাল সবুজ ভিবজিওর কালার যেটা তোমরা বলো, লাল হলুদ বেগুনি সহা কলা বাংলায় যদি বলে, এই যে রেঞ্জ গুলো আছে, একই রকম আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম আছে। সেই স্পেকট্রামটা থেকে তো প্রশ্ন আসেই আসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। এখানে যেমন ফার্স্টে আসে কসমিক রে, কসমিক রে, তারপর আছে গামা রে, তারপর আছে এক্স রে, এক্স রে, তারপরে আসবে তোমার ইউভি রে, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু পুরোটা ডিটেইলস। ইউভি রে, তারপর ভিজিবল, ভিজিবল রে, তারপরে চলে আসবে ভিজিবলের পর হচ্ছে কি জানি ইনফ্রারেড, ইনফ্রারেড, তারপরে চলে আসবে মাইক্রো, মাইক্রোওয়েভ, তারপর আসবে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। এইগুলো কি অনুসারে সাজানো আছে একটা মনে রাখলে সব হবে, এনার্জি অনুসারে সাজানো আছে। অর্থাৎ এনার্জি সবচেয়ে বেশি হচ্ছে কসমিক রে, তারপর আস্তে আস্তে এনার্জি কমছে। এরপর যদি তোমাকে ফ্রিকোয়েন্সি বলে, এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি রিলেশন তোমরা জানো এইচ নিউ, অর্থাৎ এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এনার্জি যার বেশি হবে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে, অর্থাৎ কসমিক রে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তারপর আছে E equal to hc by lambda, অর্থাৎ E proportional to inversely proportional to 1 by lambda wavelength। তাহলে wavelength এর সঙ্গে সম্পর্ক কি উল্টাটা, অর্থাৎ গামা রে ওয়েভলেন্থ কি হবে, এনার্জি বেশি মানে ওয়েভলেন্থ হবে কি কম হবে, হয়েছে hc by lambda। আর এর হচ্ছে এনার্জি বেশি, এনার্জি যদি বেশি হয় অর্থাৎ তার ফ্রিকোয়েন্সিও কিন্তু বেশি হবে। ওকে, তাহলে এটা কি হিসাবে সাজানো আছে দেখো, এখানে এনার্জি হচ্ছে কসমিক রে সবচেয়ে বেশি, তারপর এনার্জি কমছে। এবং এই একটা জিনিস যদি মনে রাখি, এবং এটাও আরো একটা টিপস দিচ্ছি দেখো, কসমিক রে বা গামা রে, আচ্ছা কসমিক রে নাহলে ভুলে যাও, গামা রে কে সবাই চিনো। গামা রে যদি আমাদের দেহতে লাগে বা বডিতে লাগে তাহলে কি হবে না, ক্যান্সার সৃষ্টি হতে পারে বা আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে নিশ্চয়ই পাওয়ার বেশি, যদি উল্টো দিক থেকে ভাবি, পাওয়ার বেশি তার মানে কি শক্তি বেশি, অর্থাৎ এনার্জি বেশি। তারপর এখানে কমতে কমতে এক্স রে, এক্স রে দিয়ে আমরা হাড়ের ছবি তুলি, এক্স রে দিয়ে আমরা কি করি হাড়ের ছবি তুলি। হ্যাঁ, এবং যদি ডাক্তার বলে যে অতিরিক্ত যদি আমরা এক্স রে করি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট হতে পারে, এই জন্য কারণ এই পর্যন্ত এনার্জি কিন্তু কমছে, কিন্তু এখনো এর এনার্জি আছে। ইউভি রে সূর্য থেকে আসে, অতিরিক্ত যদি ইউভি তে থাকে আমরা, ওই জন্য আমাদের ত্বকগুলো কালো হয়ে যায়, ওই জন্য সবাই ছাতা নিয়ে ঘুরে সূর্যের রশ্মি থেকে বাঁচার জন্য। ভিজিবল রে, যেটা আমরা এই যে লাইট দিয়ে আমরা দেখছি, তো এই লাইটগুলোর ক্ষেত্রে কি এনার্জি আস্তে আস্তে কমছে, অর্থাৎ ক্ষতিকারক দিকটা কম হচ্ছে। তারপর চলে আসো ইনফ্রারেড। ইনফ্রারেড কোথা থেকে তৈরি হয় না, ধরো যে লোহকে যদি আমরা গরম করি, লোহা তাকে যদি আমরা গরম করি সেখান থেকে লাল একটা আলো বেরোয় না, বা যেটাকে যদি অন্ধকার ঘরে রেখে দিই লোহকে পুরো গরম করে, এবার লাল একটা আলো বেরোচ্ছে, ওটা হচ্ছে ইনফ্রারেড। তারপর হচ্ছে মাইক্রোওয়েভস, মাইক্রো ওভেন দেখেছো, তো মাইক্রো ওভেনে যে ওয়েভ ব্যবহার করা হয় সেটা আমরা কি বলি মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভকেও কিন্তু চোখে দেখতে দেখা যায় না, একমাত্র ভিজিবলে আমরা চোখে দেখতে পাই, বাকি একটাও চোখে দেখতে পাই না। তারপর হচ্ছে রেডিও ওয়েভস, যেটা রেডিওতে ইউজ করা হয়, মানে কমিউনিকেশন সিস্টেম। মানে এইগুলো হচ্ছে বাহক তরঙ্গ, আমাদের যে সিগন্যাল গুলো বা এই যে আমরা যে কথা বলছি, আমরা যে কথা বললাম, এই কথাটা সাউন্ডটাকে যে যন্ত্র, মানে যন্ত্র বলতে তোর মোবাইল, ভালো মোবাইল বুঝো, মোবাইল হচ্ছে সবার হাতে আছে,
যখন আমরা কথা বললাম, মোবাইল একটা যন্ত্র থাকে যার নাম হচ্ছে মাইক্রোফোন। ওই মাইক্রোফোন সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে দেয়। ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে কিন্তু ওর সিগন্যালটা বা বলবো যে ওর এনার্জি খুব লো প্রকৃতির হয়। তো সে কিন্তু ট্রাভেল করে ওই অন্য মোবাইলে যেতে পারবে না, ওর ক্ষমতা ওর নেই। এই জন্য তাকে কি করতে হয় না, তাকে কোনো একটা হাই ফ্রিকোয়েন্সি যুক্ত, উচ্চ তরঙ্গযুক্ত বা উচ্চ শক্তি সম্পন্ন তরঙ্গের উপরে চাপাতে হয়। সেই উচ্চ তরঙ্গটা হচ্ছে এই মাইক্রোওয়েভস। এর উপরে চাপিয়ে দিলাম, অন্য মোবাইলে চলে গেল, সেখানে ডিটেক্টর লাগানো আছে, মাইক্রোওয়েভকে তো ঢুকতেই দিবে না, মোবাইলের বাইরে তাকে স্টপ করে দিবে, মানে মোবাইল পর্যন্ত ঢুকবে, তারপর তাকে স্টপ করে দিবে। বিভিন্ন ফিল্টারাইজেশন ব্যবস্থা আছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের। তারপর সেই সিগন্যালটাকে ঢুকতে দিল, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে, মানে আমরা যে কথা বলেছি সেটাকে আবার স্পিকার কি করে দিবে না, ইলেকট্রিক্যাল সাউন্ডটাকে, ইলেকট্রিক্যাল যে সিগন্যাল তাকে সাউন্ডে কনভার্ট করে দেবে, আমরা শুনতে পাবো। এই হচ্ছে প্রসেস। তো আমাদের কমিউনিকেশন সিস্টেমে মাইক্রোওয়েভসটা ব্যবহার করা হয় আর রেডিও ওয়েভস ব্যবহার করা হয়, দুটো। আমরা যে কমিউনিকেশন সিস্টেম পড়ছি, বাকিগুলো একটু ব্যবহার করে দিলাম, হয়েছে? ব্যাস, তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা মানে কমিউনিকেশন সিস্টেমে যে ওয়েভ ইউজ করা হয় তার একটা ফান্ডামেন্টাল শিখলাম আমরা, এম ওয়েভের। এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও বলে দিলাম। হয়তো বলতে পারে একটা, দুটো, তিনটে, চারটা, এই চারটে দেওয়া আছে, বলবে কার ওয়েভলেন্থ বেশি, বা বলবে কার এনার্জি বেশি, কার ফ্রিকোয়েন্সি বেশি। তুমি যদি একটা রেঞ্জ মনে রাখো, শক্তি হিসাবে মনে রাখো, আর এই দুটো সমীকরণকে মনে রাখো, তাহলে সেখান থেকে তুমি অবভিয়াসলি বেরিয়ে আসতে পারবে। যার শক্তি বেশি হবে তার কম্পাঙ্ক বেশি হবে, যার শক্তি বেশি হবে তার ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য কম হবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, ক্লিয়ার? নেক্সট ডে। ব্যাস, তাহলে কে বহন করছে? ইএম ওয়েভ। তাহলে আমরা ইএম ওয়েভ দিয়ে চালাবো। আচ্ছা, এরপর দেখো কি বলবো, এটা টাইপ অফ কমিউনিকেশন। কত ধরনের কমিউনিকেশন আছে? টাইপ অফ কমিউনিকেশন। টাইপ অফ কমিউনিকেশন, টু টাইপ কমিউনিকেশন। একটা পাবো আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন, আর একটা পাবো টু ওয়ে। দেখো, ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে হচ্ছে একজনই মেসেজ ছাড়তে পারবে আর একজন রিসিভ করতে পারবে, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। ক্লিয়ার? একজন মেসেজ ছাড়বে, একজন রিসিভ করবে। যেমন উদাহরণ দিই, টিভি যে ব্রডকাস্টিং করছে, যেখানে যে অনুষ্ঠান ছাড়ছে বা খেলাটাকে ছাড়ছে, সেখান থেকে আমাদের টিভিতে দেখছি, আমরা টিভিতে সমস্ত কিছু সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রিপ্লাই করে ওকে কোনো মেসেজ পাঠাতে পারছি কি না, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। মানে একমুখী যোগাযোগ ব্যবস্থা। নিউজ পেপার, আমরা কি নিউজ পেপারে পরের দিন নিউজটা লিখে দিতে পারবো এইগুলো তুমি ছাপবে? ওরা যেটা ছাপবে সেটা আমাদেরকে পড়তে হবে, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। কিন্তু যদি আমরা মোবাইল ফোনের কথা বলি, দেখো মোবাইল ফোনে কি হচ্ছে, দেখো আমি কথা বলছি, ও কথা বললো, সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই করতে পারছি, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। এখানে মেসেজ বা সিগন্যাল ওয়েভ দুদিকে যাবে, এইদিকেও যাবে আবার ওই মোবাইল থেকে এইদিকেও আসবে, এটার নাম হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন আর ওয়ান। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে? এখান থেকে প্রশ্ন আসবে কোন একটা ডিভাইসের নাম বলে দিয়েছে, যে এখানে কোন কোন টাইপের কমিউনিকেশন হচ্ছে, বা ধরো বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন সিস্টেম, যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছে, বা হুইচ ইজ হোয়াট টাইপ অফ কমিউনিকেশন, ওইরকম মধ্যে হোয়াট টাইপ অফ কমিউনিকেশন অফ দ্য ফ্লাইংস দিয়ে নিচে চারটা অপশন দিয়ে দিয়েছে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা ওয়ান এবং টু এর যদি মনে রাখি, এবং ইনস্ট্রুমেন্ট মোটামুটি যেগুলো আমরা ইউজ করি তার মধ্যে দিবে, যেমন ওয়াকি টকি, যেগুলো পুলিশ ব্যবহার করে। তো ওয়াকি টকি দুটো টাইপের হয়, একটা হচ্ছে যেগুলো খুব হাই র্যাঙ্কের অফিসার ব্যবহার করে, তারাই কেবলমাত্র মেসেজ ভেজতে পারবে। আর যেগুলো আমরা ট্রাফিক সিগন্যাল ইউজ করি,
সেগুলো সবাই বলতে পারবে। মানে ধরো ৫টা টপিক আছে, ৫টা টপিকের যারা একটা করে ওয়াকিং টপিক দিয়েছে, তো ৫ জনই বলতে পারবে, ৫ জনই শুনতে পাবে। তো সেটা তখন হয়ে যাবে আমাদের টু ওয়ে কমিউনিকেশন হয়ে যাবে। আর যখন হাই লেভেলের কোনো অফিসার থাকবে, তখন যেটা যারা ইউজ করবে সেগুলো সমান আসবে তোমার ওয়ান ওয়ে কমিউনিকেশন। কিন্তু এখন মোটামুটি ধরতে পারো ওয়াকি টকি যে সিস্টেম চালু হয়েছে, সবগুলো টু ওয়ে কমিউনিকেশনে থাকে। আচ্ছা, এটা হলো টাইপ অফ কমিউনিকেশন এবং মোড অফ কমিউনিকেশন। কতগুলো মোড আছে। মোড এখানে দুটো আছে, দুটো টাইপের। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, আর একটা আসবে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং কমিউনিকেশন, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন আর হচ্ছে ব্রডকাস্টিং কমিউনিকেশন। পয়েন্ট টু পয়েন্ট মানে কোনটা? দুজন এখানে রিসিভার আর সোর্স দুটোই থাকবে, তার বেশি থাকবে না, তাকে বলো পয়েন্ট টু পয়েন্ট। মানে এখানে সোর্স, এখানে রিসিভার, দুটো পয়েন্টই থাকবে, সোর্স আর রিসিভার দুটো থাকবে, তাকে বলবো পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। মোবাইল ফোনে কথা বলছি, এরপরে তুমি যদি কনফারেন্স করে ফেলো, তখন কিন্তু সেটা হলো না, হয়েছে, তখন সেটা চলে আসবে আমাদের টু ওয়ে কমিউনিকেশনের মধ্যে পড়বে। বা এখানে ওটাকে মোড না বলে, যখন কনফারেন্সটা আসছে তো সবাই আবার কথা বলতে পারছে, হ্যাঁ, সেখানে তখন কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন আসবে না। কারণ ধরো একজন কথা বলে ৪-৫ জনই শুনতে পাচ্ছে। ব্রডকাস্টিংটা হচ্ছে এরকম, এটা থাকবে সোর্স, এখান থেকে অনেকগুলো রিসিভার থাকবে, অনেকগুলো রিসিভার থাকবে, এগুলো সব রিসিভার, অনেকগুলো রিসিভার থাকবে। যেমন ধরো কোনো জায়গায় খেলা বা কোনো টিভির অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে, ব্রডকাস্টিং হচ্ছে, আমরা এই ল্যাঙ্গুয়েজ ইউজ করি। দেখো, একটা সোর্স থেকে আমরা অনেক টিভিতে দেখছি, বা তোমার হ্যাঁ, মানে একটাই চ্যানেল, ধরো একটাই চ্যানেল, মানে কোন একটা ধরো এফএম এর ক্ষেত্রে দেখো, একটা এফএম সেন্টার, ধরো 9.8, এখন তো এফএম উঠে গেছে, যাই হোক, বা 9.8 মির্চি টির্চি অনেক কিছু বলে। ওই স্টেশন থেকে যে ব্রডকাস্টিং করছে, সেটা অনেক রেডিও মিলে সেটাকে কিন্তু শুনতে পাচ্ছে, অনেক রেডিও সেটাকে রিসিভ করতে পারছে, তখন তাকে বলবো আমরা ব্রডকাস্টিং সিস্টেম। মানে সোর্স একটা থাকবে কিন্তু রিসিভার অনেক থাকবে, সেটাকে বলবো আমরা ব্রডকাস্টিং সিস্টেম। বা মোড অফ কমিউনিকেশনের যে মোড, সেটাকে বলবো আমরা ব্রডকাস্টিং মোড, হয়েছে। এরপর আমাদের আসবে কমিউনিকেশন সিস্টেমের সিগন্যাল কি কি ইউজ করা হয়। দেখো, তোমার টাইপ অফ সিগন্যাল, যে সিগন্যাল আমরা কথা বলছি সেটাকে দুটোতে কনভার্ট করতে পারি। টাইপ অফ সিগন্যাল, এর পরের ভিডিওতে পুরো এমসিকিউ হবে। অবশ্য এখান থেকে এমসিকিউ এরকম টাইপের আসবে। টাইপ অফ সিগন্যাল দুটো হয়, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। ডিজিটাল, অ্যানালগ আর ডিজিটাল। এখন দেখো, আমরা যে কথা বলছি এটাকে অ্যানালগ যদি আমরা কনভার্ট করি আর ডিজিটালে যদি কনভার্ট করি, অ্যানালগ মানে হচ্ছে এর যে অ্যামপ্লিটিউড বা ফ্রিকোয়েন্সি যেটা বলো কেন, সেটা কিন্তু কোনো পারফেক্টলি কন্টিনিউয়াস থাকে, কোনো সময় ডিসকন্টিনিউয়াস হবে না। মানে ধরো হাইয়েস্ট, তার থেকে কমতে কমতে লোয়েস্ট হবে, তারপর আবার হাইয়েস্ট হবে, আস্তে আস্তে হাইয়েস্ট হবে, তারপর আবার লোয়েস্ট হবে। গ্রাফটা দেখে বুঝেছি, সাইনোসয়েডাল গ্রাফ আছে। আর এই অ্যানালগের ক্ষেত্রে কিন্তু তা নয়, এই ডিজিটালের ক্ষেত্রে একবার আসবে অন, একবার আসবে অফ। এই দিকটা, উপর দিকটা যদি আমরা অন ধরি, এই দিকটাকে যদি অন ধরি, নিচের দিকের যে পোর্শন গুলো এটা হবে অফ, এই তিনটে অফ। তো এখানে বেনিফিট কি না, সিগন্যাল ধরো 5 ভোল্টের কোনো সিগন্যাল, তার করসপন্ডিং থাকবে 0, মানে হয় 5 না হলে 0। অর্থাৎ আমরা যে সাউন্ড করছি, এই যে সাউন্ডটা, এটা আমাদের যে মাইক্রোফোন ক্যাচ করেছে, সেই ক্যাচ করার পর যদি ডিজিটালে কনভার্ট করে ও মেসেজটাকে,
তাহলে যে রেকর্ড হবে, মানে আমরা যে কথাটা বলেছি সেই কথাটা হুবহু রেকর্ড করে নেবে, হয়েছে। আর যদি অ্যানালগ করে তাহলে কিন্তু ঠিকঠাকও বুঝতে পারবে না। যেমন একটা সিম্পল তোমাদের এক্সাম্পল দিতে হয়, আমরা যে গুগলে বলি না, হ্যালো গুগল দিয়ে অনেক কিছু কথা বলি, যাই হোক, হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ মিনিং, কিছু একটা ধরো সেন্টেন্স বললাম, বা টাইপ অফ কমিউনিকেশন ধরো সার্চ মারছি গুগলে। এখানে গুগল যদি আমাদের সিগন্যালটাকে ডিজিটালাইজ করে থাকে, আমরা যদি টুকটাক ভুলও বলি, সে কিন্তু ওটাকে কারেকশন করে নিতে পারবে। কারণ কি, তার দুটোই কন্ডিশন, অফ আর অন, ইয়েস অর নো। বাট যদি অ্যানালগ হয় তখন কিন্তু সে বুঝতে পারে না, কারণ দেখো আস্তে আস্তে হাই, তারপর লো, অনেক অপশন থাকবে, তার মধ্যে সে বাঁচতে পারবে না। তো এখনের যে বিভিন্ন টেকনোলজির যে আমাদের ফোনগুলো এসছে, হায়ার ভার্সন অ্যান্ড্রয়েডের, দেখবে উল্টাপাল্টা বললেও কিন্তু সে ঠিকঠাক বুঝে নেয়, কিছুক্ষণ পর সময় লাগে, কিন্তু দেখবে ঠিক ও ডিসপ্লে করে দিয়েছে, কারণ ডিজিটাল সাইন কনভার্ট করছে বলে। তাহলে সিগন্যাল টাইপ কটা হচ্ছে? দুটো, একটা হচ্ছে অ্যানালগ ও উল্টা করে দিয়েছে, সরি উল্টা করে দিয়েছি, এটা আসবে ডিজিটাল যাবে এখানে, অ্যানালগ আসবে এখানে। তাহলে এটাকে তীর চিহ্ন না দিয়ে এদেরকে দুজনকে চেঞ্জ করে দিই। এইটা হয়ে গেছে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল, এটা অ্যানালগ, এটা অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ওকে, ক্লিয়ার? এরপর আমরা আসবো এটাকে বলবো আমরা কমিউনিকেশনের টাইপ অফ কমিউনিকেশন, যেটা হেডিং দিয়েছি। এখন তো ধরুন আমরা সিগন্যাল গুলো আলোচনা করলাম বা এগুলো আলোচনা করলাম, বিভিন্ন টাইপের মোড গুলো কমিউনিকেশন আলোচনা করলাম, টাইপে আসছে। কমিউনিকেশনের টাইপে এক নম্বরে আসবে তোমার গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন, গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন। নাম্বার 2 আসবে স্কাই ওয়েভ কমিউনিকেশন। আর 3 তে আসবে স্পেস ওয়েভ কমিউনিকেশন। আছে এই তিনটে কমিউনিকেশনের এগুলো টাইপ। ফার্স্টে আমরা আলোচনা করব গ্রাউন্ড ওয়েভ। আচ্ছা, তিনটে পর পরে দেখো গ্রাউন্ড ওয়েভ কি হয়, দেখো আর্থ সারফেস তো এরকম হয়, এদিকে একটু বেশি মুড়ে গেছে, এরকম ভাবে আছে। এখানে দেখো দুটো অ্যান্টেনা আছে, ধরো এখানে একটা অ্যান্টেনা আছে, একটা অ্যান্টেনা, আর এখানে একটা অ্যান্টেনা আছে, এটা একটা অ্যান্টেনা। এখানে যে সিগন্যাল ছাড়বে সেই সিগন্যালটা প্রথমে কোন দিকে আসবে, গ্রাউন্ডে আসবে, এখান থেকে রিফ্লেক্টেড হয়ে আবার চলে যাবে এই টাওয়ারের মাঝে। এই টেকনিকটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে, আচ্ছা তিনটেকে দেখলাম একটু বেটার হবে, এটাকে একটু এদিকে করে রাখি। এটা হচ্ছে আর্থ সারফেস, এখানে একজন টাওয়ার, এখানে একটা টাওয়ার, এখানে যাবে সিগন্যাল, এখান থেকে আসবে, এখানে ডট ডটে দিলাম আমি, হ্যাঁ এরকম ভাবে সিগন্যালটা দেখালাম, এরকম ভাবে। আচ্ছা, তারপরে এখান থেকে যদি এটা হয়, এখানেও একটা টাওয়ার আছে, ধরো একটি টাওয়ার, আর এটা একটা টাওয়ার। এখানে কি হবে, ধরো এখানে স্পেস আছে, এই এয়ার মিডিয়ামের আয়নোস্ফিয়ার আছে, আয়নোস্ফিয়ার, এখান থেকে সিগন্যাল এখানে যাবে আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ওই টাওয়ারে পৌঁছাবে, এই জন্য নাম হচ্ছে স্কাই ওয়েভ। আর যেটা হচ্ছে কি ওয়েভ যেন, স্পেস, তো সেই স্পেস ওয়েভের ক্ষেত্রে ধরো এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে, এখান থেকে ডাইরেক্ট এটা কমিউনিকেট হবে, স্ট্রেট লাইন, এই জন্য অনেক সময় এর নাম দেয় স্ট্রেট লাইন কমিউনিকেশন, হয়েছে, এটার নাম হচ্ছে ডাইরেক্ট স্ট্রেট লাইন কমিউনিকেশন।
ডাইরেক্ট যাবে, সেটা কিন্তু বায়ুমণ্ডলের উপরেও যেতে পারে এবং বায়ুমণ্ডল হয়ে যেতে পারে। স্ট্রেট লাইন কমিউনিকেশন, দুটো সিস্টেম বোঝা গেছে। এখানে যে আমাদের ওয়েভ ইউজ করা হয়, ইএম ওয়েভ, সেটা হচ্ছে রেডিও ওয়েভ, এটাও রেডিও ওয়েভ। দেখো এখান থেকে আমাদের মাল্টিপল চলে আসছে, কোন ওয়েভ ইউজ করা হয়। এখানে চলে মাইক্রো ওয়েভ। এটা রেঞ্জ হচ্ছে তোমার 1 কিলোহার্টজ টু 2 মেগাহার্টজ, এর বেশি কিন্তু হবে না। 2 মেগাহার্টজ এর বেশি লোড নিতে পারবে না। আর এটা হচ্ছে তোমার 170 কিলোহার্টজ বা একটু বেশি, যাই হোক, কিলোহার্টজ টু, এটা হচ্ছে 40 মেগাহার্টজ এর আরো বেশি কিন্তু হবে না। 40 মেগাহার্টজ এটা আয়ন স্পার দিয়ে যেটা ব্যাক করে আসবে। আর এটা তো মাইক্রোওয়েভস, এটা পার্টিকুলার, সব যে কোনো মাইক্রোওয়েভস ওটা সাপোর্ট করবে। ওকে, এখন দেখো এদের মধ্যে আমরা রেডিও যেটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন, এটা কিন্তু সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি না। তার কারণ কি, যখন এই ওয়েভটা কোনটা, যেটা আমরা মিক্সড করেছি তারপর ট্রান্সমিটেড হচ্ছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা যখন এখানে গ্রাউন্ডে রিফ্লেক্টেড হবে, তখন এখানে এনার্জি কিছু লস হয়ে যাবে। এই জন্য যখন পরবর্তী টাওয়ারে যাবে, যখন যাবে তার ক্ষেত্রে কিন্তু এনার্জি লস হতে অর্থাৎ বেশি দূরে যদি টাওয়ার রাখি, সেই টাওয়ারে পৌঁছতে পারবে না। হয়েছে। নেক্সট যদি আমরা সেকেন্ড দেখি, এটার ক্ষেত্রে আয়নোস্ফিয়ার আছে, এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, দিয়ে টাওয়ারে পৌঁছবে। অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যদি হয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা বলে, তাহলে এনার্জি সেখানে কোনো প্রকারে কি হবে, লস হবে না, শক্তির কোনো ক্ষয় হবে না, পুরো ওয়েভসটা এখানে পৌঁছে যাবে। ভালো কথা। তাহলে এটার কেন দরকার হলো আমাদের, মানে স্পেস ওয়েভস কমিউনিকেশনে কেন দরকার হচ্ছে? স্পেস ওয়েভ কমিউনিকেশন তখনই দরকার হচ্ছে যখন এখানে ছোট্ট করে একটা যদি আমি পৃথিবী আঁকি, ধরো পৃথিবীর এই প্রান্তে একটা টাওয়ার আছে, এইখানে ক্রিকেট খেলা হচ্ছে, কিন্তু আমরা দেখব এই দিকের আমাদের টাওয়ারটা আছে, ঠিক আছে, এই দিকে যে টাওয়ার আছে এইখান থেকে দেখব। তো দেখো পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত আমরা এই আয়নোস্ফিয়ার কোথায় পাবো? আয়নোস্ফিয়ার ঠিক আছে, এত দূর পর্যন্ত পুরো পৃথিবীর চারপাশে আছে আয়নোস্ফিয়ার। তো এখান থেকে ধরো এখানে গেল, রিফ্লেক্টেড হয়ে এখানে যাবে, এটাও তো পৌঁছতে পারবে না। বা এখানে হতে পারে, এখানে হয়ে এখানে গেল, এখানে পৌঁছতে পারছে না। তখন আমরা কি করছি না, স্পেস ওয়েভ কমিউনিকেশন ব্যবহার করছি। এখানে কি হচ্ছে, ধরো এইখানে একটা এর আরেক নাম হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। এইখানে ধরো একটা স্যাটেলাইট আছে, এখানে একটা স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইট কি করবে, একটা হচ্ছে তোমার এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে, বা এর নাম হচ্ছে তোমার এটাকে বলবো আমরা, এটা পুনরায় করে রিপিট করবে, পুনরাবৃত্তি, রিপিটার হিসাবেই কাজ করবে। হ্যাঁ, যেমন থাকে না কেবলে, দেখবে কেবল লাইন যাচ্ছে মাঝে একটা বক্স ঝুলিয়ে দিয়েছে কোনো পিলপাতে, ওই পিলপার যে বক্সটা ওটা হচ্ছে রিপিটার। ও কি করছে, সিগন্যালটা ক্যাচ করলো, ক্যাচ করার পর সেই সিগন্যালটাকে আরো বেশি এমপ্লিফাই করে দিল, হ্যাঁ, উচ্চ কম শক্তি সম্পন্ন করলো, দিয়ে ট্রান্সমিটেড করে দিল, রিপিটার এটাকে বলা হয়। তো এইখান থেকে সিগন্যাল, যে স্ট্রেট লাইন কমিউনিকেশন, এই জন্য ডাইরেক্ট এখানে চলে যাবে স্যাটেলাইট। হয়েছে, স্যাটেলাইট গেল, স্যাটেলাইট এটা ক্যাচ করলো, ক্যাচ করে আবার সেটাকে রিফ্লেক্টেড করে দেবে এই টাওয়ারে। দেখো কোথাও তো গাছ টাছ যায় থাকুক, ওখানে ঢুকে যাবে। তখন আমাদের স্পেস ওয়েভ কমিউনিকেশন দরকার হচ্ছে এর জন্য। তাছাড়া আমাদের কিন্তু এটা সবচেয়ে বেটার ছিল, আইনস্পাত দিয়ে ঘুরে ব্যাক করে চলে আসে। মানে ধরো কলকাতা থেকে আমরা কোথায় চলে যাব, দিল্লি চলে যাব, বাস কমিউনিকেশন। বাট যখনই আমরা এখানে চলে যাব জাপান, তখন কিন্তু তোমার এই কমিউনিকেশন থাকবে, স্পেস ওয়েভ কমিউনিকেশন। আর যদি ধরো কলকাতার মধ্যে দুটো স্থান হয়েছে, কলকাতার কাছাকাছি স্থান, তখন তোমার এই গ্রাউন্ড ওয়েভ দিয়ে চালিয়ে দাও, কোনো অসুবিধা নেই, গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন দিয়ে। ক্লিয়ার?
সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে মাইক্রোওয়েভস কমিউনিকেশন। এই মাইক্রোওয়েভস আমাদের শরীরের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে আমাদের যে ওয়াটার মলিকুল আছে সেগুলোকে ভাইব্রেট করে, এবং ওয়াটার মলিকুলকে ভাইব্রেট করলে হিট তৈরি হয়। অর্থাৎ আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হচ্ছে মাইক্রোওয়েভস। এই জন্য আমাদের যেখানে গ্রাউন্ড ওয়েভ, মানে এটা লো ফ্রিকোয়েন্সি হলেও হবে, দেখো কত হার্জ আছে, 2 মেগাহার্জ আছে বা কাছাকাছির জন্য আমরা গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন ইউজ করব। যেখানে দূরে যেতে হবে তখন এই কমিউনিকেশন ইউজ করতে হবে, রেডিও ওয়েভ কমিউনিকেশন। ক্লিয়ার? এইগুলো ছিল আমাদের স্কাই ওয়েভ। এই রেঞ্জগুলো পড়ে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, রেঞ্জগুলো পড়ে কোনটা কোন তরঙ্গ ইউজ করা হয় এবং তাদের রেঞ্জগুলো, স্কাই ওয়েভ, স্পেস ওয়েভ এবং এদের যে কমিউনিকেশনগুলো। আর এন্টেনা দুটো টাইপের হয়। একটা এন্টেনা, অবশ্য একটাতে দুটো থাকে, যে এন্টেনা ছাড়ছে তাকে বলা হয় ট্রান্সমিটিং এন্টেনা। ট্রান্সমিটিং এন্টেনা। আর যে ক্যাচ করছে সেটাকে রিসিভিং এন্টেনা। এখন দেখো উল্টো হতে পারে, এই এন্টেনাটা দুটো যন্ত্রই থাকতে পারে। মানে ধরো একটা কমিউনিকেশন করছি আমি দুটো স্টেশন, তো আমি যে কথা বললাম ও শুনতে পেল, ও কথা বললে আমি শুনতে পারলাম, কারণ ওর দিক থেকে যখন আসছে তখন উল্টো হয়ে আসছে। অর্থাৎ একটা টাওয়ারে দুটো যন্ত্রে বসানো থাকে, মানে ট্রান্সমিটারও বসানো থাকে আর রিসিভারও বসানো থাকে। ক্লিয়ার? অ্যান্টেনা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমরা এটা পাবো, ডিস্টেন্স সিগন্যাল টাইপস হয়ে গেল। এরপর হচ্ছে টাইপ অফ মডুলেশন, এবং এই মডুলেশনের প্রয়োজনীয়তা এখানে খুব পড়ে। এরপর আসছে আমাদের মডুলেশন। দেখো মডুলেশনটা আমরা প্রথমেই এটাকে এক্সপ্লেন করেছি, এখন জাস্ট একটুকু যদি আমরা বলে দিই তাহলে ইজিলি এটাকে তোমরা রিমাইন্ড করতে পারবে। মডুলেশন জিনিসটা কি? মডুলেশন দেখো আমরা যে সাউন্ড করলাম তার যে সিগন্যাল তৈরি হয়েছে এটা লো ফ্রিকোয়েন্সি হচ্ছে, লো ফ্রিকোয়েন্সি, এই বেশি বুঝতে পারবে। তো এই লো ফ্রিকোয়েন্সিটাকে কোন একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভস বা এরিয়ার ওয়েভ বলা হয় জন্য, মানে বহন করে নিয়ে যাবে, এর উপরে মিক্স করা হয়, দুটোকে সুপার ইম্পোজ করে দিয়ে ফাইনালি একটা ওয়েভ জেনারেট হবে। সেই ওয়েভটা হবে এরকম, এগুলো ডট ডট হবে, যাই হোক, এরকম আছে। ক্লিয়ার? এইটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ, এগুলো ক্যারিয়ার ওয়েভ, এটা হচ্ছে সিগন্যাল ওয়েভ, এটা হচ্ছে মডুলেটিং ওয়েভ, মডুলেটিং ওয়েভ, মডুলেটিং ওয়েভ। তার মানে এই প্রসেসটা, পুরো প্রসেসটার নাম হচ্ছে মডুলেশন, পুরো প্রসেসটার নাম হচ্ছে কি মডুলেশন। তাহলে কেন প্রয়োজন হবে আমরা ইজিলি বুঝতে পারছি, যে আমাদের যে সিগন্যালগুলো আমাদেরকে পাঠাতে হয়, সেই সিগন্যালগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি বা লো এনার্জি, এই জন্য বেশি দূর ট্রান্সমিটেড হতে পারে না। তার জন্য আমাকে কোনো ক্যারিয়ার হাই ফ্রিকোয়েন্সি বা হাই এনার্জি যুক্ত কোনো ক্যারিয়ার ওয়েভের সঙ্গে তাকে একসঙ্গে মিক্সড করতে হয়। সেই মিক্সটা করে সুপার পজিশন অফ প্রিন্সিপাল, যেটা আমরা ওয়েভের অলরেডি পড়েছি না, ওয়েভে সাউন্ডের ওয়েভে পড়েছি আমরা, সুপার পজিশন অফ প্রিন্সিপাল, সেই পদ্ধতিতে তাকে মিক্সড করা হয়। তার জন্য বিভিন্ন টাইপের ইলেকট্রনিক্স ডিভাইস আছে, তারা সেই কাজ করে, আমরা করি না। তারপর এই ক্যারিয়ার ওয়েভ দুটোকে যদি মিক্সড করি একটা ওয়েভ জেনারেট হয়, সেই ওয়েভটাকে আমরা কি বলি মডুলেটিং ওয়েভ। এই মডুলেটিং ওয়েভটা ট্রান্সমিটেড হয়ে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার যায়। যখন এই ওয়েভটাকে আবার এই সিগন্যালে কনভার্ট করতে হবে, মানে যখন অন্য টাওয়ারে গেল, অন্য মোবাইলে যখন সেটা শুনবে, এইটা তো হাই ফ্রিকোয়েন্সি, এটা কানে ঢুকলে আর কান থাকবে না, একবার ধোঁয়া উড়ে যাবে। ক্লিয়ার? একে কি করব আমরা
পুনরায় এই সিগন্যালে কনভার্ট করব, তখন সেই প্রসেসটার নাম হচ্ছে ডিমডুলেশন। এটার তখন নাম হচ্ছে ডিমডুলেশন। এটার তখন সেই প্রসেসের নাম কি হবে? তখন এটার নাম হবে ডিমডুলেশন। আবার ফের এটা ইলেকট্রনিক্স ডিভাইসে এটা থেকে এই ক্যারিয়ার সিগন্যালকে বাদ দিয়ে দিবে, ফের এই সিগন্যালে চলে আসবে। এটা হচ্ছে মডুলেশন ডিমডুলেশন। তো তোমাদের এখানে দেখলাম যে ডিমডুলেশনটা নেই, কেবলমাত্র মডুলেশন আছে। ডিমডুলেশন পরের হয়তো আমরা করব। তো মডুলেশনের টাইপ কতগুলো? তিনটে টাইপ হয়। মডুলেশনের টাইপ হচ্ছে তিনটে। একটা হচ্ছে এম মানে এমপ্লিটিউড মডুলেশন, একটা হচ্ছে এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে পিএম ফেজ মডুলেশন। ফেজ মানে ওই যে বলি না আমরা কোন ফেজে আছে, থিটার ভ্যালু কত, মানে আগিয়ে আছে না পিছিয়ে আছে, এটাকে ফেজ বলা। ধরো একটা ওয়েভ এরকম হয়েছে, এইরকম হয়েছে, কোথা থেকে দেবো যেন, এইখান থেকে দিচ্ছি, এরকম হয়েছে। এরকম দুজনের ফেজ আলাদা। এ স্টার্ট হয়েছে এখান থেকে, বাট এ স্টার্ট হয়ে গেছে এখান থেকে, অর্থাৎ এর অ্যাকচুয়ালি এদিকে বাড়ালে এখান থেকে, তার মানে এটা পর্যন্ত কত আসছে পাই বাই টু ফেজের ডিফারেন্স আছে এদের মধ্যে। এরকম টাইপগুলোকে ফেজ বলা হয়। তো মনে রাখবে এটা পরীক্ষাতে আমাদের এই মাল্টিপল চয়েস প্রশ্ন পড়ে, এমপ্লিটিউড মডুলেশনে কে ভেরি করবে বা কোনটা হচ্ছে চেঞ্জ হবে। এমপ্লিটিউড চেঞ্জ হবে। এফএম মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশনে কে চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। আর পিএম ফেজ মডুলেশনে কে চেঞ্জ হবে, ফেজ চেঞ্জ হবে। দুটো ফেজের ডিফারেন্স থাকতে হবে। তখন এমপ্লিটিউড যে মডুলেশন, এই এমপ্লিটিউড মডুলেশন আর এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন আর পিএম, এইগুলোর মধ্যে সবচেয়ে আমরা বেশি ইউজ করি এফএম কে, ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর এখন তো তোমার ফেজ মডুলেশন হয়ে গেছে বা ডিজিটাল মডুলেশন হয়ে গেছে, এখন আবার হাই টেকনোলজি হয়ে গেছে। দেখো যদি আমরা বলি এফএম এর অ্যাডভান্টেজ, তাহলে এফএম এর অ্যাডভান্টেজ কি হচ্ছে না, এফএম যে সিগন্যাল এটার আমরা ব্যান্ডউইথটা বেশি পাবো। আমরা ব্যান্ডউইথ যেটা, সে ব্যান্ডউইথটা আমরা বেশি পাবো। পরের ভিডিওতে ইন ডিটেইলস আমরা ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করব। বা তোমার যখন আমরা চ্যানেলের সংখ্যা বৃদ্ধি করতে চাইবো, কোনো একটা প্রপার মানে একটা ব্যান্ডউইথের মধ্যে কতগুলো চ্যানেল যাবে, হয়েছে একটা ব্যান্ডউইথের মধ্যে, যেমন আমাদেরকে ধরো একটা কি বলবো যেন, কেবলই ধরো। তো আগেকার যে আমাদের সিস্টেম ছিল, সেই টিভি অ্যান্টেনা দিয়ে দেখতাম, 3-4টা চ্যানেল আসতো, হ্যাঁ, তারপর সে আবার ঘোরাতে হতো, আবার তাও ক্লিয়ার আসতো না। তারপর যখন আমরা ইউজ করলাম, কেবল ইউজ করলাম বা ডিশ টিভি ইউজ করলাম, তখন দেখা যাচ্ছে যে অনেক চ্যানেল আসছে একটা যন্ত্রের মধ্য দিয়ে। তো সেখানে আমরা কি করছি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে করছি। ওই যে নবটা আছে বা যেটা আমরা রিমোট দিয়ে করি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে করা হয়। ফ্রিকোয়েন্সি থেকে, অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য একটা নির্দিষ্ট চ্যানেল ইনপুট হয়ে যাচ্ছে। বা এই যে আমাদের নাম্বারগুলো ধরো না, মোবাইলের যে নাম্বারগুলো, আমার নাম্বার এই, তো আমি অন্য একটা নাম্বারে ফোন করছি, আমার বন্ধুর নাম্বার এই, ওই বন্ধুর নাম্বারে ফোন করলে বন্ধুকে লাগছে, অন্য লোককে লাগছে না। তো কি করে ওই ডিজিটাল সিগন্যাল বুঝে আছে যে ওই নাম্বারটার বন্ধুরই ওঠে, বা নাম্বারটা এখানে লেখা আছে ওখানে মেশিনের ভিতরে, নো, ওই নাম্বারটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জে সিলেক্ট করে দিয়েছে। ধরো আমার নাম্বারটা হচ্ছে 100 হার্টজ ফ্রিকোয়েন্সি সেট করে দিয়েছে, আমার বন্ধুটা করেছে 150। তো আমার বন্ধুকে যখন কল করব, তখন আমি 150 ফ্রিকোয়েন্সি দিয়ে পাঠাবো, তখন ক্যাচ করে নেবে যে এই লোকটাকে করেছে। এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে হয়। তো এখানে যেমন ধরো 90 হচ্ছে হার্জ আর হচ্ছে ধরো 100 হার্জ, তাহলে এই 90 মাইনাস 100 বিয়োগ করলে হাইয়েস্ট আর লোয়েস্ট যদি বিয়োগ করি, এর মাঝের যে ফ্রিকোয়েন্সি সেটাকে বলো ব্যান্ডউইথ। ক্লিয়ার হয়েছে এখন? 100 মাইনাস 90 মানে 10, তাহলে ব্যান্ডউইথ কত? 10। এই 10 হার্জের মধ্যে সমস্ত সিগন্যালগুলো পাঠাতে হবে তোমাকে, এর বেশি করা চলবে না, কম করা চলবে না, হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে এফএম এর ক্ষেত্রে সেই বেনিফিটটা আমরা বেশি পাই। তারপর আছে কি পিএম ফেজ মডুলেশন। ফেজ মডুলেশন যেটা, সেই ফেজ মডুলেশন থেকে মানে অধিকাংশগুলোই আমরা ডিজিটাল যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনে ফেজ মডুলেশনই বেশি ইউজ করা হয়। তো আমরা ইন ডিটেইলস আসবো এর পরের ভিডিওতে। এবং আমাদের এখানে যে সিলেবাসে তোমাদের যে সিলেবাস দেখলাম,
সেখানে কেবলমাত্র এমটাকে নোটেট করেছি, এম মডুলেশন, এফএম বা পিএম এই মডুলেশন গুলোকে কিন্তু সেখানে সিলেবাসে দেয়নি বা পুট করেনি। যাই হোক, ক্লিয়ার। লাস্ট মুহূর্তে আমরা এখানে একটা মডুলেশনের প্রশ্ন দিয়ে শেষ করব। যেমন এখানে যে তোমাদের প্রশ্নটা আছে সেটা হচ্ছে মডুলেশন আমাদের কেন প্রয়োজন হয়, মডুলেশন কেন প্রয়োজন হয়, মানে যে সিগন্যাল ধরো আমরা যে কথা বলছি এটাকে পাঠিয়ে দিলে কি হবে, কেন মডুলেট করতে হবে, কেন হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের উপরে চাপাতে হবে। ফার্স্ট কারণ থাকবে রিডিউসিং নয়েজ হোয়াইল দ্য ট্রান্সমিশন। যখন আমরা ওয়েভটাকে পাঠাচ্ছি তখন নয়েজটাকে কি করতে হবে, রিডিউস করতে হবে, কমাতে হবে। তো নয়েজ জিনিসটা কি, বাংলায় যদি বলি আমরা কোলাহল। ধরো রেডিও ওয়েভস বা তোমার ধরো গ্রাউন্ড ওয়েভ কমিউনিকেশন হচ্ছে, বা তোমার স্কাই ওয়েভ, দুটোর ক্ষেত্রে হবে কমিউনিকেশন হচ্ছে, যে হঠাৎ করে কি হলো তোমার বজ্রবিদ্যুৎ শুরু হয়ে গেল, বা তোমার বায়ু প্রবাহ শুরু হলো, সেই বায়ু প্রবাহ শুরুর জন্য দুটো মেঘের মধ্যে একটা ফ্রিকশন হলো বা ঘর্ষণ হলো, যে শব্দ হয়ে গেল। তাহলে দেখো, এবং সেই শব্দটা যখন কোনো কারণে ফ্রিকশনের মধ্যে কি ইলেকট্রিক হয়, মানে পজিটিভ নেগেটিভ চার্জ যখন ফায়ার হয় ইলেকট্রিক এনার্জি হয় কনভার্ট। ইলেকট্রিক এনার্জি যদি কনভার্ট হয়ে যায় তখন কি হবে না, আমাদের যে সিগন্যাল আছে, যদি জেনারেল সিগন্যাল থাকে আর কি, তো সেই জেনারেল সিগন্যালটা ওর সঙ্গে কি হবে না, ওভারল্যাপ করে যাবে, অর্থাৎ ওর সঙ্গে সুপার ইম্পোজ করে যাবে। তো ওভারল্যাপ যদি করে যায়, অর্থাৎ ওখান থেকে আমরা কোনো একটা গান পাঠাচ্ছি আমাদেরকে, সেই গানের সঙ্গে আবার ওই শব্দ মিক্সড হয়ে গেছে, তখন আমাদের গানটা শুনতে কেমন লাগবে। এমনি যদি রেডিও তোমাদের শুনে অভ্যাস আছে তাহলে দেখবে মেঘ চড়চড়ালে বা মেঘের যদি কোনো সাউন্ড হয়, হ্যাঁ, যেখানে আমরা দুটো মেঘের মধ্যে ফ্রিকশনের ফলে তখন দেখা যায় যে ওই গানের সঙ্গে সঙ্গে কিন্তু ওই টাইপের একটা আমাদের সাউন্ড আসছে, ওটা অ্যাকচুয়ালি নয়েজের জন্য আসে। ক্লিয়ার, মানে আমরা পারফেক্ট শুনতে পাবো না, এক্সট্রা কোনো আমাদের সাউন্ড মিক্সড হয়ে যাবে, এটাই নয়েজ। মানে ধরো ক্লাসরুমে যদি শিক্ষক মহাশয় পড়ান তাহলে সেখানে ঠিক শান্ত থাকবে, সবাই শুনতে পায়, কিন্তু পড়াতে পড়াতে যদি সবাই গল্প করে তখন ওটা হলো নয়েজ। ক্লিয়ার, মানে এক্সট্রা সাউন্ড যখন তার সঙ্গে মিক্সড হবে, তাহলে নয়েজটাকে রিডিউস করার জন্য হাই ফ্রিকোয়েন্সি চাপিয়ে দিলাম। তাহলে হাই ফ্রিকোয়েন্সি সঙ্গে অন্য যে আমাদের সাউন্ড জেনারেট হয় সেগুলো আর মিক্সড হতে পারবে না। নাম্বার 2 হচ্ছে মাল্টিপ্লেক্সিং দ্য সিগন্যাল। এটা খুব ইম্পর্টেন্ট। সিগন্যালটাকে কি করবো আমরা মাল্টিপ্লেক্সিং করব, যে আমাদের যে কথা বলছি সেই কথাটাকে, বা ধরো একসঙ্গে অনেকগুলো শব্দ আমরা প্যারন করতে পারবো, মাল্টিপ্লেক্স করতে পারবো। ঠিক আছে, যেমন গান টান এগুলো সবকে প্যারন করতে পারবো। আর যদি আগের মতো যদি থাকে লো ফ্রিকোয়েন্সি বাড়ে, তাহলে সবাই একসঙ্গে মিশে এমন গজা খিচুড়ি হয়ে যাবে, কোনো শব্দ ঠিকঠাক কিন্তু শুনতে পাবে না। যেমন আমার এখান থেকে যে সাউন্ড গুলো দেখো তোমরা ঠিক ক্লিয়ার শুনতে পারছো না, তার কারণ এখানে যে আমি মাইক্রোফোন ইউজ করছি সেই মাইক্রোফোনটা তোমার আগে যেটা ছিল ব্লুটুথ ছিল। ব্লুটুথের ক্ষেত্রে কি হতো, মাঝে মধ্যে ডিসকানেকশন হয়ে গেলে সেখানে সাউন্ড আবার কেটে যেত, বোঝা যেত না। আর এটা হচ্ছে বোঝা যায় মাইক্রোফোনটা, কিন্তু এখানে তারটা একটু কম হওয়ার জন্য ক্যামেরা ডিস্টার্ব দেয়, এই জন্য ক্যামেরাটা নড়ে যায় আর কি, মানে আমি যখন চলাফেরা করি ক্যামেরা নড়ে, এই জন্য ফিক্সড করে দিয়েছি একে। তো ফিক্সড করার জন্য আমার থেকে ওর ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ সাউন্ডটা তুমি ক্লিয়ার কিন্তু এখানে এই জন্য পাচ্ছ না। তারপর হচ্ছে রিডিউসিং অফ এন্টেনা হাইট, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যদি মানে আমরা ধরো ওই লো ফ্রিকোয়েন্সি পাঠাই তাহলে এন্টেনার হাইট অনেক বেশি করতে হবে আর অনেক কাছে কাছে দিতে হবে। তা হাই ফ্রিকোয়েন্সির সঙ্গে যদি করি আমাদের এন্টেনার হাইটটাও কম লাগবে আর বেশি দূরে এন্টেনা দিলেও হবে। তারপর হচ্ছে রিডিউস ইন দ্য কমপ্লিসিটি অফ দ্য সার্কিট। কমপ্লিসিটি অফ সার্কিট মানে আমরা যে সার্কিট ব্যবহার করি, অর্থাৎ এই যে আমাদের সাউন্ডটাকে ইলেকট্রিকে কনভার্ট করবে, ইলেকট্রিকটার সঙ্গে ক্যারিয়ার চাপাবে, হ্যাঁ, এইগুলোর জন্য আমাদের ইলেকট্রিক সার্কিট প্রয়োজন হয়। সেই সার্কিটটাকে কি করব আমরা, যাতে কমাতে পারি, যত ইলেকট্রিক সার্কিটকে কমাতে পারবো বা রিডিউস করতে পারবো, যাতে কমপ্লিট জটিল থেকে সহজ করতে পারবো, তত আমাদের এনার্জি সেভ হবে। আর এনার্জি সেভ হলে তোমার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ দেবে। ক্লিয়ার, সোজা বাংলায় একবার বলে দিলাম।
এই জন্য যত সার্কিট কমপ্লিসিটি হবে তত আমাদের ইজি হবে প্রসেসটা। এইগুলোই হচ্ছে কারণ এর মডুলেশন। ওকে, তো আজকের ভিডিও আমরা এইখানে শেষ করব। আবার নেক্সট যে ভিডিও সেটা এম ওয়েভ আসবে, এবং এম ওয়েভের সঙ্গে পুরো কমিউনিকেশন সিস্টেমের যে মাল্টিপল চয়েস আছে পুরো মাল্টিপল চয়েস আমরা করব নেক্সট ভিডিওতে।